যাই হোক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের বর্ণালী এবং দ্রাব্যতা গুণফলের উপর ক্লাস নেওয়ার কথা। যাই হোক, তো শুরুতে আমরা বর্ণালী দিয়ে করি এবং এই বর্ণালী থেকে অলরেডি ঢাবির এই ইউনিটে কোশ্চেন আসছে। তো আমরা বর্ণালী একবার বেসিক থেকে A to Z একটু বোঝার চেষ্টা করব, কারণ আমাদের বেসিক কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে বর্ণালী থেকে যে কোশ্চেনগুলো সচরাচর আসে সেগুলো আমরা খুব ইজিলি আনসার করতে পারবো। আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসে বোরের পরমাণু মডেল যখন পড়ছিলাম তখন একটা কথা বলছিলাম যে একটা ইলেকট্রন এই নিম্ন শক্তির কক্ষপথ হতে উচ্চ শক্তির কক্ষপথে যেতে পারে কিভাবে? একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করার মাধ্যমে। একইভাবে একটা ইলেকট্রন উচ্চ শক্তির যে কোনো কক্ষপথ হতে নিম্ন শক্তির কক্ষপথে আসতে পারে কিভাবে? শক্তি বিকিরণ করার মাধ্যমে। এখন একটা ইলেকট্রন এই নিম্ন শক্তির কক্ষপথ হতে যখন উচ্চ শক্তির কক্ষপথে যায় সে কি করে? শক্তি শোষণ করে। আর এই শক্তি শোষণকালে যে বর্ণালীগুলো সৃষ্টি হয়, যে বর্ণালীগুলো আমরা পাই, সেগুলোকে আমরা বলি শোষণ বর্ণালী বা পারমাণবিক শোষণ বর্ণালী। একইভাবে একটা ইলেকট্রন উচ্চ শক্তির কক্ষপথ হতে নিম্ন শক্তির কক্ষপথে আসার সময় শক্তি বিকিরণ করে এবং এই শক্তি বিকিরণকালে যে বর্ণালীগুলো সৃষ্টি হয় তাদেরকে আমরা বলি বিকিরণ বর্ণালী। তো এই যে হাইড্রোজেন বর্ণালীর প্রথম পরিচয় হচ্ছে এটা একটা বিকিরণ বর্ণালী। তো আমরা যখনই বললাম যে হাইড্রোজেন বর্ণালী একটা বিকিরণ বর্ণালী, আমরা এতটুকু এনশিওর করলাম এক্ষেত্রে ইলেকট্রনটা উচ্চ শক্তির কক্ষপথ হতে কই আসবে? নিম্ন শক্তির কক্ষপথে আসবে। তাহলে যেহেতু হাইড্রোজেন বর্ণালী একটা বিকিরণ বর্ণালী, এক্ষেত্রে ইলেকট্রনটা উচ্চ শক্তির কক্ষপথ হতে নিম্ন শক্তির কক্ষপথে আসার সময় এই বর্ণালীটা সৃষ্টি করবে। আচ্ছা, এখন আমরা ধরি যে একটা ইলেকট্রন প্রথম কক্ষপথে আসতেছে। এখন একটা ইলেকট্রন প্রথম কক্ষপথে আসলে কই থেকে আসতে পারে? যেহেতু বিকিরণ বর্ণালী, মাথায় রাখবো যেই কক্ষপথে আসতেছে অবশ্যই তার থেকে উচ্চ শক্তির কক্ষপথ থেকে ইলেকট্রনটা আসবে। এখন একটা ইলেকট্রন প্রথম কক্ষপথে যদি আসে তাহলে সে দ্বিতীয় কক্ষপথ থেকে আসতে পারে, তৃতীয় থেকে আসতে পারে, চতুর্থ থেকে আসতে পারে, পঞ্চম থেকে আসতে পারে। আমরা একটু খেয়াল রাখবো যে ইলেকট্রনটা কই থেকে আসতেছে সেটা খেয়াল না করে আমরা একটু ফোকাস করার চেষ্টা করব যে ইলেকট্রনটা কোথায় আসতেছে। এখন ইলেকট্রন যদি প্রথম কক্ষপথে আসে তখন হাইড্রোজেন বর্ণালীর যে সিরিজটা উৎপন্ন হয় সেটাকে আমরা বলি লাইম্যান সিরিজ। অর্থাৎ একটা ইলেকট্রন উচ্চ শক্তির যে কোনো কক্ষপথ থেকে যদি দ্বিতীয় কক্ষপথে ফিরে আসে তখন যে সিরিজটা উৎপন্ন হয় সেটাকে আমরা কি বলি? লাইম্যান সিরিজ। এখন একটা ইলেকট্রন যদি দ্বিতীয় কক্ষপথে আসে, এখন দ্বিতীয় কক্ষপথে আসতে পারে কই থেকে? অবশ্যই 3 থেকে আসবে, 4 থেকে আসবে। মাথায় রাখবো এখানে কিন্তু প্রথম কক্ষপথ থেকে ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে যেতে পারে, বাট সেটা আমাদের এখানে ইনক্লুড হবে না, কারণ কি? এটা এক ধরনের বিকিরণ বর্ণালী। তার মানে ইলেকট্রনটা দ্বিতীয় কক্ষপথে আসতেছে অবশ্যই তার থেকে উচ্চ শক্তির কক্ষপথ থেকে আসবে। তাহলে ইলেকট্রনটা উচ্চ শক্তির যে কোনো কক্ষপথ থেকে যদি দ্বিতীয় কক্ষপথে আসে তখন হাইড্রোজেন বর্ণালীর যে সিরিজটা উৎপন্ন হয় সেটা হচ্ছে বামার সিরিজ। এভাবে তৃতীয় কক্ষপথে আসলে প্যাস্টেন, চতুর্থ কক্ষপথে আসলে ব্রাকেট, পঞ্চম কক্ষপথে আসলে ফুন্ড। আরেকটা সিরিজ আছে সেটা হচ্ছে হামফ্রেস সিরিজ। সেক্ষেত্রে ইলেকট্রনটা কি ষষ্ঠ কক্ষপথে ফিরে আসে। তাহলে আমরা এই হাইড্রোজেন বর্ণালীর যে 5টা সিরিজ লাইম্যান, বামার, প্যাস্টেন, ব্রাকেট, ফুন্ড, আমরা যদি এই 5টা সিরিজের নাম একটু সিকোয়েন্স অনুযায়ী মনে রাখি তাহলে আমাদের মনে রাখতে ইজি হবে যে প্রথম সিরিজটা কি? লাইম্যান সিরিজ। তার মানে ইলেকট্রনটা উচ্চ শক্তির যে কোনো কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসবে। দ্বিতীয় সিরিজটা কি? বামার সিরিজ, অর্থাৎ ইলেকট্রনটা উচ্চ শক্তির যে কোনো কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসবে। তো আমরা র্যান্ডমলি মুখস্থ না করে আমরা চেষ্টা করবো এই 5টা সিরিজের নাম একটু সিরিয়ালি মনে রাখতে। এতে সুবিধা হবে কি? ওই সিরিজের সিরিয়ালটা অনুযায়ী আমরা তার নিম্ন শক্তির কক্ষপথটাও মনে রাখতে পারবো। ওকে, এখন এই যে হাইড্রোজেন বর্ণালীর 5টা সিরিজ, কোন সিরিজটা কোন অঞ্চলে অবস্থান করে এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর এই যে আমরা চিত্রের সাহায্যে
হাইড্রোজেন বর্ণালীর 5টা সিরিজকে দেখাইছি, এটা অলরেডি ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের রিটেনে আসছে। আমাদেরকে যদি কখনো রিটেনে বলে যে হাইড্রোজেন বর্ণালীর 5টি সিরিজ চিত্রের সাহায্যে দেখাও, আমরা সিম্পলি এই চিত্রটা ড্র করলেই ফুল মার্ক পেয়ে যাবো। নর্মালি 1 নম্বরের জন্য আপনাকে বলবে যে হাইড্রোজেন বর্ণালীর 5টি সিরিজ চিত্রের সাহায্যে দেখাও, এবং এটাই আঁকার জন্য কোনো পেন্সিল, কোনো কম্পাস, কোনো ধরনের চাঁদা কিছু ইউজ করতে হবে না। আমরা চেষ্টা করবো ফ্রি হ্যান্ডে কি এই চিত্রটা আঁকতে। আচ্ছা, এখন এই যে হাইড্রোজেন বর্ণালীর 5টা সিরিজ, এই 5টা সিরিজের মধ্যে একমাত্র সিরিজ যেটা আমরা খালি চোখে দেখতে পারবো, যেটা দৃশ্যমান অঞ্চলে অবস্থান করে, সেটা হচ্ছে বামার সিরিজ। তাহলে এই বামার সিরিজটা দৃশ্যমান অঞ্চলে অবস্থান করে, যার কারণে এই বামার সিরিজের তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করি, অর্থাৎ ইলেকট্রনটা উচ্চ শক্তির যে কোনো কক্ষপথ থেকে যখন দ্বিতীয় কক্ষপথে ফিরে আসে, তখন যে রশ্মিটা সে বিকিরণ করে বা যে বামার সিরিজটা তৈরি হয়, সেই সিরিজের বা সেই রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য অবশ্যই 380 থেকে 780 ন্যানোমিটারের মাঝখানে হবে। কারণ কি? কারণ আমরা জানি যে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। আর এই যে লাইমেন সিরিজ, এটা অবস্থান করে অতি বেগুনি অঞ্চলে, আমরা বলি ইউভি বা আলট্রাভায়োলেট রশ্মি। অর্থাৎ এই লাইমেন সিরিজ এটা অতি বেগুনি অঞ্চলে অবস্থান করে। আর বাকি যে 3টা আছে, প্যাশ্চেন, ব্রাকেট এবং ফুন্ড, এই 3টা অবলোহিত অঞ্চলে অবস্থান করে, যেটা আমরা ইংরেজিতে বলি ইনফ্রারেড, সংক্ষেপে বলি IR। তাহলে লাইমেন সিরিজ অতি বেগুনি অঞ্চলে অবস্থান করে, বামার সিরিজ দৃশ্যমান অঞ্চলে অবস্থান করে, প্যাশ্চেন, ব্রাকেট এবং ফুন্ড সিরিজ এই 3টা হচ্ছে অবলোহিত অঞ্চলে অবস্থান করে। এখন এমসিকিউ যদি বলে, আমরা এখানে চিত্র এঁকে দেখাইতেছি, তবে আপনাকে এমসিকিউতে, অ্যাডমিশনের এমসিকিউতে চিত্র থাকার সম্ভাবনা কম, কথাটা আপনাকে বাংলায় বলে দিবে। ধরেন আপনাকে বললো, এই চিত্রটাকে বাংলায় বললো যে একটি ইলেকট্রন চতুর্থ কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসলে যেই রশ্মিটা বিকিরণ করবে সেটা কোন অঞ্চলে অবস্থান করে, বা যে সিরিজটা উৎপন্ন হবে সেটা কোন অঞ্চলে অবস্থান করবে। আমরা শুরুতেই বলছি যে কই থেকে আসতেছে সেটার মধ্যে আমরা মনোযোগ না দিয়ে আমরা চেষ্টা করবো কোথায় আসতেছে সেটা খেয়াল করতে। তো যেহেতু ইলেকট্রনটা উচ্চ শক্তির একটা কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে ফিরে আসতেছে, তার মানে এটা কি হবে? বামার সিরিজ হবে। আর বামার সিরিজ অবশ্যই কি হবে? দৃশ্যমান অঞ্চলে অবস্থান করবে। বাট যদি আপনাকে বলে যে একটি ইলেকট্রন, ধরেন বললো যে তৃতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে ফিরে আসলে বিকিরিত রশ্মিটা কোন অঞ্চলে অবস্থান করে, বা বিকিরিত রশ্মিটা কি হবে? বিকিরিত রশ্মিটা হবে অতি বেগুনি রশ্মি, বা এটা আপনার অতি বেগুনি অঞ্চলে অবস্থান করবে। ওকে, আর এখানে সিরিজগুলোর যে নামগুলা আবিষ্কারক, যে বিজ্ঞানী আবিষ্কার করছে তার নাম অনুযায়ী সিরিজগুলোর নাম দেওয়া হয়েছে। তো আশা করি আপনাদের আলাদা করে সিরিজগুলোর আবিষ্কারকের নাম কি করতে হবে না, পড়তে হবে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। একজন আবার বলছে ভাই কালকে ক্রিকেট খেলবেন নাকি? হ্যাঁ আসেন, আপনারা আসলে যাওয়ার পর থেকে অনেকদিন ক্রিকেট খেলা হয় না, আর যেহেতু আপনার ব্যাট টেট কিনাই আছে, আপনারা আসেন এক সময়, ইনশাল্লাহ আমরা ক্রিকেট খেলবো, সমস্যা নেই। ওকে, আচ্ছা যাই হোক, তবে সাজেস্ট করবো আপাতত একটু খেলাধুলা কমে একটু পড়ালেখা করেন, যেহেতু সামনে অ্যাডমিশন। তবে খেলাধুলা করা উচিত মাঝে মধ্যে, মানে মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য। দেখা যায় আপনি সপ্তাহে একদিন খেলাধুলা করতে পারেন, কারণ যেহেতু পড়ালেখাটা সম্পূর্ণ মানসিক একটা বিষয়, একবারে টানা আপনি দিনের পর দিন যদি বই নিয়ে বসে থাকেন, দেখা যায় ব্রেনের উপর অনেক বেশি প্রেশার পড়ে। তো মাঝে মধ্যে সপ্তাহে একদিন 1 ঘন্টা 2 ঘন্টার জন্য খেলাধুলা করা বা কোথাও একটু ঘুরতে যাওয়া আমার মনে হয় বেটার, এটা মেন্টাল হেলথের জন্য বেটার। আচ্ছা, এখন দেখেন আমরা সামনে গিয়ে যে রিডবার্গের সমীকরণ পড়বো, সেখানে 2টা টার্ম আছে, N1 এবং N2। এখন আপনাদের এই N1 N2 নিয়ে অনেকের কনফিউজিং থাকে। কোথাও বলছে যে যেই কক্ষপথ থেকে যাবে, যদি আপনার ওই যে বিকিরণ বর্ণালী হয় তাহলে যেই কক্ষপথ থেকে যাবে সেটা হবে N2, আর শোষণ বর্ণালী হলে যেই কক্ষপথ থেকে যাবে সেটা হচ্ছে N1। দেখেন আপনার এত ভেজাল করতে হবে না, আপনি বিকিরণ বর্ণালী হোক বা শোষণ বর্ণালী হোক, অর্থাৎ ইলেকট্রনটা নিম্ন শক্তির কক্ষপথ থেকে উচ্চ শক্তির কক্ষপথে যাক, অথবা উচ্চ শক্তির কক্ষপথ থেকে নিম্ন শক্তির কক্ষপথে আসুক, আপনি মনে রাখবেন যেই কক্ষপথটা, মানে যেই 2টা, ধরেন আমরা এখানে চিত্র দিলাম, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা
ধরেন ইলেকট্রনটা দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথমে আসতেছে অথবা প্রথম থেকে দ্বিতীয়তে যাচ্ছে, অর্থাৎ আসুক আর যাক, শোষণ বর্ণালী হোক আর বিকিরণ বর্ণালী হোক, কোনো সমস্যা নাই। আমাকে একটু বলেন তো, এই দুইটা কক্ষপথের মধ্যে নিম্ন শক্তির কক্ষপথ কোনটা? প্রথম কক্ষপথ। উচ্চ শক্তির কক্ষপথ কোনটা? দ্বিতীয় কক্ষপথ। তাহলে যেই দুইটা কক্ষপথের মধ্যে ইলেকট্রনের স্থানান্তর বা ধাপান্তরটা ঘটতেছে, ওই দুইটা কক্ষপথের মধ্যে যেটা নিম্ন শক্তির কক্ষপথ হবে সেটা হবে N1, আর যেটা উচ্চ শক্তির কক্ষপথ সেটা হবে কি? N2। তাহলে আমরা মাথায় রাখবো যে নিম্ন শক্তির কক্ষপথটা অলওয়েজ N1 হবে এবং উচ্চ শক্তির কক্ষপথটা অলওয়েজ N2 হবে। এবং এই সিরিজগুলোর জন্য, প্রত্যেকটা সিরিজের জন্য N1 এর মানটা ফিক্স। যেমন লাইমেন সিরিজের জন্য নিম্ন শক্তির কক্ষপথ অর্থাৎ N1টা 100% সর্বদা কি হবে? 1 হবে। হ্যাঁ, N2টা চেঞ্জ হইতে পারে। যদি ইলেকট্রনটা দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসে N2 হবে 2। যদি ইলেকট্রনটা তৃতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসে N2 হবে কি? 3। এভাবে উচ্চ শক্তির যে কোনো কক্ষপথ থেকে আসবে সেটা N2 এর মান হবে, বাট N1 এর মানটা লাইমেন সিরিজের জন্য 1ই হবে, অন্য কোনো মান হবে না। একইভাবে এখানে মুছে গেছে। আচ্ছা, একইভাবে বামার সিরিজের জন্য N1টা কত হবে? অবশ্যই 2 হবে। N2টা কি হতে পারে? 3, 4, 5, 6, উপরের যে কোনো কক্ষপথ। পেস্টেন সিরিজের জন্য N1 3, ব্রাকেট সিরিজের জন্য N1 4, ফুন্ডের জন্য N1 5 এবং হামফ্রেসের জন্য হচ্ছে কি N1 6। তার মানে এই সিরিজগুলোর জন্য নিম্ন শক্তির কক্ষপথ বা N1 এর মানটা ফিক্স, এবং আমার N1 এর মান দেখেই বলতে পারবো এখানে কোন সিরিজ উৎপন্ন হয়েছে। আচ্ছা, আরেকটা কথা বলে দেই যে যদি আপনাকে বামার সিরিজের জন্য তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলে বা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে ফিরে আসছে, মানে N1 যদি 2 হয়, সেক্ষেত্রে কিন্তু নির্ণয় তরঙ্গ দৈর্ঘ্যটা অবশ্যই 380 থেকে 780 ন্যানোমিটারের মাঝখানে হবে। যদি আপনার লাইমেন সিরিজ হয় অর্থাৎ N1 যদি 1 হয়, সেক্ষেত্রে দেখবেন যে তরঙ্গ দৈর্ঘ্যটা 380 থেকে কম হবে। আর যদি পেস্টেন ব্রাকেট ফুন্ড সিরিজ হয়, সেক্ষেত্রে আপনার নির্ণয় তরঙ্গ দৈর্ঘ্যটা 780 থেকে কি হবে? বেশি হবে। তাহলে বামার সিরিজ হলে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা অবশ্যই 380 থেকে 780 মাঝখানে হবে। লাইমেন সিরিজ হলে 380 থেকে কম হবে, অর্থাৎ অতিবেগুনি অঞ্চলে অবস্থান করবে। এবং যদি আপনার পেস্টেন ব্রাকেট বা ফুন্ড সিরিজ হয়, সেক্ষেত্রে মানটা 780 ন্যানোমিটার থেকে বেশি হবে, অর্থাৎ ও অবলোহিত বা আইআর অঞ্চলে অবস্থান করবে। ওকে, তো আসেন এই বর্ণালীর ম্যাথগুলো আমরা রিডবার্গের সমীকরণ দিয়ে করি। তো আমরা একটু রিডবার্গের সমীকরণ দেখি। আর এই রিডবার্গের সমীকরণ থেকে বোর্ডে যেমন কোশ্চেন আসে, অ্যাডমিশনও এখান থেকে আপনার কোশ্চেন আসে। তবে হয়তো বা বোর্ডের জন্য আপনি যেভাবে ফুল ক্যালকুলেশন RH এর মান বসায় করা লাগতো, হয়তো বা অ্যাডমিশনে সেটা করা লাগবে না। বিশেষ করে ঢাবিতে যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, তো আপনার হয়তো বা ম্যাথগুলো RH এর মান না বসায় কি করতে হইতে পারে। তো আমরা একটু দেখবো। আর এই চিত্রটা একটু মাথায় রাখবেন, এটা কিন্তু আপনার রিটেনে অলরেডি আসছে, মানে এই চিত্রটা রিটেনে অলরেডি আসছে। আপনাকে যখন বলবে যে হাইড্রোজেন বর্ণালীটাকে চিত্রের সাহায্যে দেখাও, আপনি সিম্পলি এই চিত্রটা আঁকা দিলেই হবে। তাও আপনি কলম দিয়ে আঁকবেন, পেন্সিল ইউজ না করলেও চলবে। ওকে, আসেন আমরা রিডবার্গের সমীকরণটা দেখি। আচ্ছা, এখানে আমি আর লিখলাম না, দেখেন এটা হচ্ছে আমাদের রিডবার্গের সমীকরণ। আচ্ছা, এখানে আপনাদের বইগুলোতে সমীকরণটা এইভাবেই লেখা। এই সমীকরণটা মূলত আমরা হাইড্রোজেন পরমাণুর জন্য বের করা হয়, কিন্তু যদি হাইড্রোজেন ছাড়া অন্য কোনো পরমাণুর জন্য এই সমীকরণটা ইউজ করেন, তখন এখানে কিন্তু গুণ Z² দিতে হয়। তো সচরাচর আমরা যখন এই সমীকরণটা লিখি, আমরা এইটুকুই লিখি। কারণ কি, আমরা যেহেতু যে প্রবলেমগুলো আমাদের পরীক্ষায় আসে সেগুলো সাধারণত হাইড্রোজেন পরমাণুর জন্য আমরা ধরে করি, এই জন্য এই জেডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে হাইড্রোজেন পরমাণুর জন্য পারমাণবিক সংখ্যা কত হবে? 1 হবে। তার মানে হাইড্রোজেন পরমাণু থাকবে জেড এর মান 1 হবে। তার মানে যখন হাইড্রোজেন পরমাণু থাকবে, আপনি এই জেডটা সমীকরণে না দেখাইলেও চলবে। বাট ইন কেস, যদিও এমন টাইপের কোশ্চেন খুবই কম আসে, বাট তারপরও যদি কখনো হাইড্রোজেন ব্যতীত অন্য কোনো মৌলের জন্য রিডবার্গের সমীকরণ ব্যবহার করার প্রয়োজন পড়ে, ধরেন হিলিয়ামের জন্য বললো, তখন কিন্তু এখানে 2² মানে 4 গুণ দিতে হবে। এটা একটু আমরা মাথায় রাখবো। তো আমরা আপাতত যে প্রবলেমগুলো দেখাবো, আমরা হাইড্রোজেন পরমাণুর জন্য দেখাবো যে আমরা কি করবো, Z² স্কিপ করবো। কারণ হাইড্রোজেনের জন্য জেড এর মান কি হবে? 1 হবে। তারপরে এটা গুণ দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। বাট অন্য কোনো মৌল হলে সেক্ষেত্রে জেড এর মানটা মানে পারমাণবিক সংখ্যাটা অবশ্যই কি বসাইতে হবে।
ধরেন আপনাকে কোশ্চেনে বললো, আমি কোশ্চেনটা চিত্রের সাহায্যে এঁকে দেই, তবে অ্যাডমিশন আপনাকে চিত্র দিবে না, এই কোশ্চেনটাই বাংলায় বলা থাকবে। আপনাকে বললো একটি ইলেকট্রন চতুর্থ কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে ফিরে আসার সময় যে রশ্মি বিকিরণ করে সেটা দৃশ্যমান হবে কিনা, বা নর্মালি বোর্ড কোশ্চেন হয়ে গেছে, আপনাকে এমসিকিউতে বলবে যে চতুর্থ কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে ফিরে আসলে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আর যদি বলে যে কোন সিরিজ উৎপন্ন হবে, তাহলে আমরা শুরুতেই বুঝতে পারতেছি এটা বামার সিরিজ হবে। আর বামার সিরিজ মানে কি হবে? দৃশ্যমান হবে। তার মানে প্রাপ্ত তরঙ্গ দৈর্ঘ্যের মানটা অবশ্যই হবে 380 থেকে 780 মাঝখানে হবে। এখন আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মানটা এই সূত্রের সাহায্যে নির্ণয় করব কিভাবে? মাথায় রাখবেন, আপনি উদ্দীপক থেকে খালি n1 n2 এই দুইটা মানে কি পাবেন। যেমন এই উদ্দীপকের জন্য n1 এর মান কত হবে আমরা দেখেই বুঝতেছি যে ইলেকট্রনটা দ্বিতীয় এবং চতুর্থ কক্ষপথের মধ্যে ধাপান্তর ঘটছে। তার মানে n1 হচ্ছে 2 আর n2 হচ্ছে কি 4। n1 হচ্ছে 2, n2 হচ্ছে কি 4। আর এই RH এর মানটা হচ্ছে আমাদের মুখস্থ, যদিও অ্যাডমিশনের ম্যাথগুলোতে বিশেষ করে যেই ইউনিভার্সিটিগুলোতে আপনার বা যেই ইউনিটগুলোতে আপনার ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, সেই ইউনিটগুলোতে আপনার হয়তো RH এর মানটা বসায় করা লাগবে না, সোজা কি RH-টাকে চলক হিসেবে ধরে কি করবেন, তারপর আমরা RH এর মানটা লিখে দিই, কারণ এই RH এর মানটাও আপনার এমসিকিউতে আসতে দেখা গেছে। আপনাকে বলতে পারে নিচের কোনটি রিডবার্গ ধ্রুবকের সঠিক মান, তাহলে RH হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট ফর হাইড্রোজেন। এই H মানে হাইড্রোজেন বুঝাইতেছে, কারণ এই মানটা অ্যাকচুয়ালি নির্ণয় করা হয়েছিল হাইড্রোজেন পরমাণুর জন্য, এবং মানটা ছিল 1.09678 ইন্টু 10⁷ পার মিটার। আর যদি আমরা এই সেম মানটা সেন্টিমিটারে লিখি, মানে সিজিএস এককে লিখি, মানটা হবে 1.09678 ইন্টু 10⁵ পার সেন্টিমিটার। তো আমরা এমসিকিউর জন্য এই দুইটা মানই মনে রাখবো, ঠিক আছে। আর যে সমস্ত ইউনিভার্সিটিগুলোতে আপনি RH এর বিশেষ করে যেমন সিইউতে বা জেইউতে যেখানে আপনার ক্যালকুলেটর ইউজ করা যায়, সেখানে কিন্তু আপনাদের এই ম্যাথগুলো RH এর মানটা বসায়ও করা লাগতে পারে। আর ঢাবির জন্য যদি আপনাকে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, আমরা লিখবো, আমরা রাফ করে লিখবো। দেখেন RH এর এখানে মানটা বসাইলাম না, কারণ অপশনগুলো মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে সম্ভাবনা হচ্ছে RH 6 কে আনসারগুলো থাকবে। তো এখানে n1 এর মান কত 2, তাহলে 2a² মানে কত 4 মাইনাস 4a² মানে কত 16। তো আমরা এখন এই যদি 4 এবং 16 লসাগু, আমরা তো লসাগু করতে পারি, এখানে লসাগু 16ই আসে, তারপর আমি একটু করে দেখাই দিই। অনেক সময় দেখা যায় যে আমরা বড় বড় জিনিস পারি, বাট এই ছোটোখাটো জিনিস প্র্যাকটিস না থাকার কারণে কি সব পারি, বাট এই 4 6 লসাগু বের করতে গিয়ে কি আমাদের ভুল হয়ে যায়। তাহলে 2 × 4, 8 × 16, 2 × 1 = 2, 4 × 8, তাহলে 2 × 4, 4 × 4 = 16, তার মানে লসাগু হচ্ছে 16। তাহলে 4 × 4 = 16, এখানে 4 আর এখানে হচ্ছে 1, তাই তো 4 × 4 = 16। আচ্ছা, তাহলে আমাদের এখানে আসতেছে কত 1/λ = 3RH/16। এখন যদি আমাদেরকে কোশ্চেনটা বলতো যে বিকিরিত রশ্মির তরঙ্গ সংখ্যা কত, দেখেন একটু খেয়াল করবেন, অনেক সময় আমরা আনসার বের করার পরেও কি অপশন দাগাইতে গিয়ে ভুল করি। আচ্ছা, আরেকজন বলছে কামান আছেন, আসলে আমার কাছে কোনো কামান নাই, দুইটা মার্কার আছে, একটা হচ্ছে রেড মার্কার আর একটা হচ্ছে ব্ল্যাক মার্কার। এই যে তাশরিফ, আপনার কাছে কামান আছে? আরেকজন লিখছে কামান আছেন, যাই হোক উনি মজা করে লিখছে। আবার আপনারা কেউ ওনারে জিজ্ঞেস করতে যায় না যে কিসের কামান। ওকে, তাহলে দেখেন কোশ্চেনে যদি বলে যে তরঙ্গ সংখ্যা, বিকিরিত রশ্মির তরঙ্গ সংখ্যা, তাহলে আনসার হবে 3RH/16। বাট যদি বলে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে কিন্তু এটাকে আপনার কি করতে হবে, বিপরীতকরণ করতে হবে, অর্থাৎ λ = হবে 16/3RH। কিন্তু এইটা যদি আপনাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে, মানে তরঙ্গ দৈর্ঘ্য বলুক, তরঙ্গ সংখ্যা বলুক, অপশন দিয়ে দুইটাই থাকবে, কিন্তু মাথায় রাখবেন তরঙ্গ সংখ্যা বললে আনসার হবে 3RH/16, বাট তরঙ্গ দৈর্ঘ্য বললে আনসার হবে 16/3RH। তো এভাবে আপনাকে অন্য যে কোনো কক্ষপথের জন্য যদি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলে, জাস্ট n1 n2 এর মানটা বসাবেন, এবং এখানে আপনার ক্যালকুলেটর লাগবে না, আপনি সিম্পলি ক্যালকুলেটর ছাড়া লসাগু করে কি এভাবে এই ফরম্যাটে মানটা কি বসাইতে পারবেন। আর যে সমস্ত ইউনিভার্সিটিতে আপনার ক্যালকুলেটর ইউজ করতে দেয়, সেক্ষেত্রে হয়তো বা আপনার এই RH এর মানটা বসা, মানে দশমিকে কি অর্থাৎ সংখ্যাতে কি মানটা বের করা লাগতে পারে। বা ঢাবিতে বা মেডিকেলে আপনার আশা করি যদি এইখান থেকে কোশ্চেন আসে এভাবেই আসবে, এভাবেই আসবে, RH এর মানটা বসানোর প্রয়োজন পড়বে না। ওকে, আর আরেকটা কথা বলে দেই, এই যে আমার লাইমেন সিরিজটা অতি বেগুনি অঞ্চলে অবস্থান করে,
তো আপনাকে অনেক সময় কোশ্চেনটা ইনডাইরেক্টলি বলতে পারে, আপনাকে বলতে পারে যে একটি ইলেকট্রন তৃতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসছে। খেয়াল করেন, এগুলা আনসার করার জন্য কোশ্চেনে রাফ করার দরকার নেই, আপনি মাথায় মনে মনে একটু চিন্তা করেন। তৃতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসছে, তাহলে কোন সিরিজ? লাইম্যান সিরিজ। তার মানে অবশ্যই কি হবে? অতি বেগুনি অঞ্চলে অবস্থান করবে, অর্থাৎ বিকিরিত রশ্মিটা কি হবে? অতি বেগুনি রশ্মি হবে। আপনাকে বলবে একটা ইলেকট্রন তৃতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসার সময় বিকিরিত রশ্মিটা নিচের কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? নিচের কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? আপনার অপশনে থাকবে চিকিৎসা ক্ষেত্রে, বলবে জাল টাকা শনাক্তকরণে, তারপর মানে দৃশ্যমান আলো হিসাবে। তাহলে দেখেন, যেহেতু অতি বেগুনি রশ্মি, তো আমরা লাস্ট একবার প্রথম ক্লাসে মেবি পড়ছিলাম যে ইউভি রশ্মি বা অতি বেগুনি রশ্মি জাল টাকা, জাল পাসপোর্ট শনাক্তকরণে ব্যবহার করা হয়, আর আইআর রশ্মিটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে ইলেকট্রনটা তৃতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে ফিরে আসলে যেই রশ্মিটা বিকৃত করবে সেটা হচ্ছে অতি বেগুনি রশ্মি। তার মানে সেই রশ্মির ব্যবহার হচ্ছে জাল টাকা বা জাল পাসপোর্ট শনাক্তকরণে। আচ্ছা,